আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই গল্প দিয়ে শুরু করি আপনাদের বোঝার স্বার্থে। গল্পটা হলো এইরকম, আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি, আপনারা সবাই পড়েছেন, রাখাল এবং বাঘের গল্প। তো এক রাখাল বনের পাশে গরু চড়াতো, প্রতিদিন এভাবে যেত। যাওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ করে সে চিৎকার করে বলল, বাঘ আসছে, বাঘ আসছে, আমাকে বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? এলাকার সবাই যার যা আছে প্রত্যেকেই তা নিয়ে রাখালের পাশে গেল। রাখালের পাশে যাওয়ার পরে রাখালকে জিজ্ঞাসা করা হলো, বাঘ কোথায়? তখন রাখাল বলল, না, কথার উত্তর না দিয়ে সে হাসতে শুরু করলো। তখন এলাকার সবাই চলে গেল। ঠিক একইভাবে আরো কিছুদিন পরে ওইভাবে রাখাল বলতেছে, বাঘ, বাঘ এলো, বাঘ এলো, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে রক্ষা করো। এলাকার সবাই পুনরায় আবার লাঠি বা যাই আছে হাতে আবার সবাই জড়ো হলো বাঘকে মারার জন্য। তো বাঘকে মারার জন্য যাওয়ার পরে, রাখালের পাশে যাওয়ার পরে রাখাল একইভাবে আবার হাসতে শুরু করলো, ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। গ্রামের মানুষ তার উপরে ক্ষুব্ধ হয়ে সবাই চলে গেল। তৃতীয়বার পুনরায় আবার একইভাবে সে চিৎকার শুরু করলো, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঘে আক্রমণ করলো, আমাকে খেয়ে ফেলতেছে, যে যেখানে আছো সবাই আমাকে বাঁচাও। গ্রামের মানুষ তখন তারা বলল, না, এখন আর যাওয়া যাবে না, কারণ আমরা দুইবার গিয়েছি। যাওয়ার পরে ওই রাখাল ছেলে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, আমাদের সাথে ছলনা করে, ফাইজলামি করে, দুষ্টামি করে, তার উপর আর বিশ্বাস আস্থা রাখা যায় না। আমরা কেউ আর তার পাশে দাঁড়াবো না। কিন্তু বাস্তবিক অর্থে তৃতীয় দিন বাঘ ঠিকই আসছিল এবং রাখালকে খেয়ে ফেলল। এটার আপনি যদি মর্ম বুঝেন বা এটার বিশ্লেষণ করেন, তাহলে এটার সাথে বাস্তবতার একটা কথা আপনাদের সাথে মিল করাতে চাই। 5 আগস্টের পরে এই দেশে যত রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে ডক্টর ইউনূসের সরকার যখন গঠন করলেন এবং সকল দল মত নির্বিশেষে প্রত্যেককেই উনি জড়ো হওয়ার চেষ্টা করলেন, প্রত্যেককেই বোঝানোর চেষ্টা করলেন একটি সোনার বাংলাদেশ গড়তে হবে, প্রত্যেকেরই সহযোগিতার প্রয়োজন, প্রত্যেকেরই ঐক্য হওয়ার প্রয়োজন। তো ঠিক তখন এক এক দল এক একভাবে তাদের পথযাত্রা শুরু করলো। জামাত একভাবে তাদের পথচারণা শুরু করলো, বিএনপি একভাবে পথচারণা শুরু করলো, এনসিপি একভাবে পরিচালনা শুরু করলো। তার মধ্য থেকে কিছু ভাইরা, কিছু উচ্ছৃঙ্খল কিছু মানুষেরা দেশে লুটপাট, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, পাথর দিয়ে মানুষ মারা, মানুষের জোর জবরদস্তি করে মানুষের ভূমি দখল শুরু করলো। তার মধ্যে এই দেশের একজন নিবেদিত প্রাণ, একজন ত্যাগী নেত্রী বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ। অসুস্থ মানে সেই লেভেলের অসুস্থ যেটাকে বলা যায় মৃত্যুর পথযাত্রী। তারই মধ্যে ওনার সন্তান, বাংলাদেশের বিএনপির যিনি আগামীর কর্ণধার হবেন, জনাব তারেক রহমান সাহেব, উনি বর্তমানে সবাই জানেন লন্ডনে বসবাস করছেন। উনি দেশে আসবেন, দেশে আসার পরে নেতৃত্ব দিবেন, মানুষদেরকে বোঝাবেন এবং উনি আগামী রাষ্ট্রনায়ক হবে, এমনটাই মানুষের মধ্যে প্রত্যাশা ছিল। কেন? কারণ ওনার মা একজন ত্যাগী নেত্রী, উনার বাবা একজন এই দেশের জন্য ত্যাগী নেতা, উনি এই দেশের জন্য জীবন দিয়েছেন, উনার মা এই দেশের জন্য মজলুম হয়েছেন,
ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে উনি নির্যাতিত হয়েছেন, উনি কারাবরণ করেছেন। তো আমাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল এই দেশে তৃতীয় ব্যক্তি হিসাবে জনাব তারেক রহমান এই দেশে এসে নেতৃত্ব দিবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই প্রত্যাশা আর রাখতে পারি নাই। ওনার কথা, ওনার বিভিন্ন রকমের চলনাময়ী কথাবার্তাগুলা মানুষের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, উনি 5 আগস্টের পর থেকে ওনার উপরে যে আমি পত্রিকায় দেখলাম, প্রথম আলো, বর্তমান মির্জা ফখরুল ইসলাম সাহেব যে মিডিয়ার জন্য যান প্রাণ দিয়ে দিচ্ছেন, যে মিডিয়া তারেক রহমান সম্পর্কে বাজে মন্তব্য করেছে, বলেছে উনি চাঁদাবাজি করেন, উনি 10% নামে খ্যাত, উনি খাম্বা তারেক নামে খ্যাত, উনি অস্ত্র মামলায় জর্জরিত, অনেকগুলা মামলা, একাধিক মামলা নিয়ে উনি লন্ডনে বসবাস করছেন। তো উনি আসলে হয়তো বা উনার সমস্যা হবে, বিদায় উনার সকল রকমের মামলা প্রত্যাহার করে ওনাকে দেশে আসার সুযোগ করে দিয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকার। কিন্তু উনি দেশে আসবেন যেমনটা 17 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আব্বাস সাহেব বলেছেন যে আমরা ঈদের পরে আন্দোলনে নামব, রমজানের পরে আন্দোলনে নামব, এপ্রিলের পরে আন্দোলনে নামব, আগামী শুক্রবারের আন্দোলনের আগে নামব, এমনটাই আশ্বাস দিয়ে আসলে তারা আসলেই মাঠে কখনো তারা নামে নাই। ঠিক একইভাবে তারেক রহমান সাহেব লন্ডন থেকে বাংলাদেশে স্বদেশ ফিরে আসার জন্য এক এক সময় এক এক কথা বলতেছেন। কোনো সময় বলতেছেন আমি সেপ্টেম্বরের শেষের দিকে চলে আসছি, সেপ্টেম্বর চলে গেল, আমি অক্টোবরের প্রথম দিকে আসছি, অক্টোবর চলে গেল, নভেম্বরের মাঝামাঝিতে আসছি, নভেম্বর চলে গেল, ডিসেম্বরে আসছি। আমি গত পরশু দিন একটা পোস্ট করেছিলাম যে এই যে আমি গল্পটা বললাম, গল্পটার পরিপ্রেক্ষিতে, গল্পটার বাস্তবিক রূপ দিতে গিয়ে আমি 2 দিন আগে একটা পোস্ট করেছি যে ওনার সোনার ছেলেরা যে প্রত্যাশা নিয়ে নেতার আগমনে অপেক্ষমান, আসলে নেতা দেশে আসবেন না। আজকে সন্ধ্যার পরে ঠিক 7টার সংবাদে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলা যে আসলেই তার জনাব তারেক রহমান দেশে আসছেন না। তো আমার কিন্তু 2 দিন আগের পোস্টের সাথে এটার মিল রয়েছে। এমনকি আমি যে লাইভ প্রোগ্রামগুলো করি, আমি যেহেতু আমার অনেক ব্যস্ততা রয়েছে, আমি স্ক্রিপ্ট রেডি করতে পারি না, উপস্থিত সময়ে যতগুলো আমার মুখের মধ্যে রয়েছে, আমার মাথায় রয়েছে, এগুলাই সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি 2 দিন আগে পোস্ট করেছি দেশে তারেক রহমান ফিরবেন না। ঠিক 2 দিন পরে আজকে এই নিউজ করতেছে তারেক রহমান দেশে আসছেন না ওনার কোনো এক কারণে। আমি বিএনপি এবং তারেক রহমান সাহেবকে প্রশ্ন রাখতে চাই, এই দেশ যদি এরকম সেফটি আপনাকে দিতে পারে না, যদি আপনাকে এই দেশ আপনাকে নিরাপত্তা দিতে পারে না, তাহলে এই দেশের আপনার কর্মীদের কেমন করে ছুড়ে দিলেন এরকম ভয়ানক জায়গায়? আপনার নেতা কর্মীরা, আপনার কর্মীরা কেমন করে এই দেশে নিরাপদে বসবাস করবে? আপনি যিনি, যার দেখানো পথে আপনার কর্মীরা চলাফেরা করবে, আপনি সেই জায়গা ছেড়ে লন্ডনে বসে বসে ভিডিও কল দিয়ে মানুষদেরকে আহ্বান জানাচ্ছেন, মানুষদেরকে আপনাকে বুট দেওয়ার জন্য বলতেছেন, আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, অথচ আপনার নিজের আইডি কার্ড এখনো আছে কিনা জনগণের মধ্যে সন্দেহের অবকাশ বিরাজমান, সেগুলা সন্দেহের মধ্যে রয়েছে। আপনি নির্বাচনে কবে আসবেন, কিভাবে আসবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই। তবে এই যে আপনি জনগণের সাথে ফাইজলামি করতেছেন, এটা এক ধরনের ফাইজলামি। এই যে অক্টোবরে আসছেন, নভেম্বরে আসছেন, ডিসেম্বরে আসতেছেন, আবার আসার পরে বলতেছেন, সময়ে বলতেছেন যে বিমানের ত্রুটির কারণে আসতে পারতেছেন না, আপনার নিরাপত্তাজনিত কারণে আসতে পারতেছেন না, আপনি কার গোলাম হয়ে আছেন,
কার ইন্ধনে আপনি দেশে আসতে পারতেছেন না, দেশের জনগণ জানে না। হ্যাঁ, এখন বলতেছেন আপনি দেশে আসতে পারবেন না। এই যে ছলনা দিচ্ছেন, এটা আপনি কি আশা করতেছেন? আপনি মনে করতেছেন আপনার এই চাঁদাবাজ দলগুলা, যে চাঁদাবাজ দলগুলা আপনার মা জীবন যুদ্ধে সংগ্রাম করতেছে, উনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, উনাকে জীবন মৃত্যুর খেলায় উনি আছেন, ওই দিনে যেদিন বেগম জিয়া আপনার আইসিইউতে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার অবস্থা, ওই দিনই দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক একই দলের দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত, হসপিটালে ভর্তি। ওই দিন চাঁদাবাজির কারণে 4 জন গ্রেপ্তার, ওই দিন ধর্ষণের মামলায় 2 জন গ্রেপ্তার, ওই দিন ভূমি দখল, ওই দিন আপনার নানান কুকর্ম অপকর্ম নিয়ে আপনার নেতাকর্মীরা ব্যস্ত। আপনি এমন এক চেঞ্জ অফ কমান্ড করতেছেন যেটা এই জনগণ, আপনার নেতাকর্মীরা আপনার কথা বলা শুনতেছে না। আপনি বিদেশ থেকে শেখ হাসিনার সিস্টেমে, শেখ হাসিনার ফরম্যাট ইউজ করে বলতেছেন, যেমন শেখ হাসিনা বলেছিল এই দেশকে আমি 10 টাকা দামের চাল খাওয়াবো, ঠিক একইভাবে আপনার আজকে এক নেতা দেখলাম সন্ধ্যার পরে বলতেছে যে 50 কোটি ফ্যামিলি কার্ড পাঠিয়ে লন্ডন থেকে পাঠাবেন, আর এগুলা সবাইকে বিতরণ করা হবে কবে? নির্বাচনের পরে। এই যে মুলা জুলাচ্ছেন জনগণ, আসলে এগুলা আপনাদের এটাকে রাজনীতির হিসাব কিতাব বলে না, এটা একটা ছোট মন মানসিকতা এবং একটা নোংরা মন মানসিকতা। আরেকটা কথা বলি, যে এই যে 71-এর চেতনাবাজি করতেছেন, আপনার 71-এর আপনাদের কোনো নিজের কোনো যে আপনাদের ভেরিফাইড পেজ রয়েছে, সেটার মধ্যে তথ্যবহুল কোনো রকমের কোনো ইনফরমেশন নাই। আপনি আগামীর দেশকে কি উপহার দিবেন, আগামীর দেশকে কি দিবেন, এই জনগণের কি চায়, এই চাওয়ার আপনার মধ্যে তেমন একটা সান্ত্বনাদায়ক বা সন্তোষজনক কোনো রকমের কোনো উত্তর আপনাদের কাছে নাই। হ্যাঁ, আরেকটা কথা বলি, 71-এর চেতনা নিয়ে এই দেশে যারা 17 বছর মুখ দিয়ে বলেছে আমরা চেতনাকে লালন করি, আর অন্তর্গত দিক দিয়ে তারা আয়নাঘর বানিয়েছে, তারা গুম খুনের শিকার করেছে, তারা এই দেশের ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে। তো একই কায়দায় আপনি তাদের ফরম্যাটগুলো ইউজ করতেছেন, একই সিস্টেমে আপনিও 71-এর ফরম্যাট ইউজ করতেছেন। ভাই, আপনার 71-এর ফরম্যাট ইউজ করে আজকে শেখ হাসিনা কলকাতায় ভারতে পলায়ন, তার নেতাকর্মী সহ আজকে ভারতে পলায়ন এই চেতনা বিক্রির কারণে। আর আপনি একইভাবে এই দেশের মানুষকে, সহজ সরল মানুষকে আপনারা 71-এর টিকিট বিক্রি করে আপনারা তাদের সহজ সরল বুটকে কিনে নেবেন। এটা সম্পূর্ণ একটা বোকামি চিন্তা। এটা রাজনীতির সৌন্দর্য হতে পারে না, এটা রাজনীতির প্রত্যাশা হতে পারে না। আমি ঘন্টার ঘন্টা কথা বলতে পারি, একটা উদাহরণ দিতে পারি সবাইকে। আপনারা সবাই জানেন জাপানের হিরোশিমা আমেরিকা ছিন্ন ভিন্ন করে দিয়েছে, অনেক একাধিক কিলোমিটার জায়গা তারা ধ্বংস করে দিয়েছে। এই জায়গায় কোনোদিন কখনো কোনো জীব এখানে জন্ম নিবে না। মানুষ বলেন, গাছ বলেন, যাই বলেন, পোকামাকড় বলেন, ওই জায়গায় জন্ম নিবে না। তাহলে জাপান যদি তাদের চেতনাকে ধরে রাখতো, তাদের চেতনাকে লালন করত, তাহলে আমেরিকাকে দুশ্মন তারা মনে করে এই চেতনার টিকিট বিক্রি করত। আর চেতনার টিকিট যদি বিক্রি করতো, তাহলে আজকের তথ্য প্রযুক্তির যুগে জাপান যে পৃথিবীর কয়েকটি দেশের মধ্যে, ফার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে একটি দেশ, এই দেশ হতে তারা পারতো না। কারণ তারা চিন্তা করেছে আমরা যদি চেতনা নিয়ে বিক্রি করি, তাহলে এটাতে আমাদের দেশ উন্নত হবে না, আমাদের কার্যকলাপ আরো ডেভেলপ করতে হবে, আমাদের কাজকর্মকে আরো ডেভেলপ করতে হবে, আমাদের আরো বেশি করে জানতে হবে, বেশি করে শিখতে হবে, আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, শিক্ষার হার দিতে হবে, তাদের মৌলিক অধিকারগুলা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং সুশিক্ষার হার বাড়াতে হবে। আর আপনারা আছেন চেতনা
চেতনাগুলা নিয়ে। ভাই একটা সত্যি কথা বলি, আমি আমি যদি একজন সাধারণ জনগণ হই, বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক অবস্থান, বাংলাদেশ জামাতে ইসলামী 5 আগস্টের পর থেকে যেভাবে অতন্ত্র প্রহরী হিসেবে এই দেশ এবং জাতির জন্য কাজ করতেছে, আপনারা তার 10%ও করেন নাই। যেখানে জামাত হা বলেছে, যেখানে দেশ এবং জাতির জন্য জামাত এবং শিবির হা বলেছে, আপনারা সেই জায়গায় না বলেছেন। আর সবচেয়ে বোকামি কাজ হচ্ছে, সেই জায়গায় আপনারা না বলে আপনাদের জনসমর্থন জনগণের কাছ থেকে হারিয়ে ফেলেছেন। আপনি প্রতিটি পাড়া মহল্লায় জিজ্ঞাসা করেন, আপনার নেতাকর্মীদের জিজ্ঞাসা করেন, ওদেরকে বলেন যে কিছু খোঁজখবর নেওয়ার জন্য। আপনাদের সোনার ছেলেরা যে কাজকর্মগুলা করে, তাদের কুকর্মের ফলগুলো আপনি কমেন্টগুলা কিছু পড়বেন, দেখবেন এই দেশের জনগণ আপনার কথা বলে না এই দেশের কথা বলতেছে। এগুলো একটু খেয়াল করবেন। আজকে আমার সাথে একজন ভাই কথা বলতেছে, আমি নির্বাক, আমি অবাক হয়ে গেছি যে আমি কথা বলতেছি, আমার কথাকে বন্ধ করে উনি বলতেছে ভাই এবার আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো। আমি বললাম কেন? বলে ভাই দেখেন, 5 আগস্টের পর থেকে এই দেশে এবং জাতির জন্য জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যে কাজ করেছে সেগুলা অতুলনীয়। এই জাতির জন্য এটাই ছিল প্রত্যাশার। আর আপনার সোনার ছেলেরা কি করেছে? জামাত শিবিরের পিছনে লেগে তাদের সমালোচনা, তাদের প্রোপাগান্ডা, মিথ্যা কথাগুলা দিয়ে তাদেরকে চেয়েছিল দাবিয়ে রাখার জন্য। কিন্তু এই দেশের জনগণ আগের মতো বোকা চুদা না। বর্তমান জেনারেশন জেনজি, এগুলো হচ্ছে আপডেট, এগুলো শিক্ষিত এবং তারা শিক্ষা গ্রহণ করে এই দেশকে চিনেছে, এই দেশের মানুষকে চিনেছে, এই দেশের মাটিকে চিনেছে। যার কারণে এইবার আর তারা ভুল সিদ্ধান্ত নিবে না। 54 বছর এই দেশে যারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, তারা এবার তওবা করেছে। আমরা আর ঘুরে ফিরে একই কায়দায় একই সিস্টেমে আমরা যাব না। আপনারা তো ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারেক রহমানের কাছে, 54 বছর আপনারা কি করেছেন? 3 বার আপনার পার্লামেন্টে গিয়েছেন, এই দেশের জন্য কি করেছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার অন্তরের একটা কথা বলতেছি সবাইকে, এই সিলেটের কিংবদন্তি একজন নেতা, এই সিলেটের একজন আপসহীন নেতা, এই সিলেটের একজন জননন্দিত নেতা, জনপ্রিয় নেতা, যাকে জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবাই ভালোবাসত, আমাদের সবার প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলী সাহেব, উনাকে যে গুম করে হত্যা করা হলো, আপনারা কি তার প্রকাশ্যে স্পষ্টভাবে কোনো সংবাদ সম্মেলন বা বড় প্রোগ্রামের মধ্যে তার বিচার চেয়েছেন? এই যে বেগম জিয়াকে পয়জন দিয়ে দুর্বল করা হলো, তার কি বিচার চেয়েছেন? এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো, তার কি 3 বার আসার পরে কি আপনারা বিচার করেছেন? করেন নাই। কেন করেন নাই জানেন? কারণ আপনাদের চিন্তা হচ্ছে কি? আপনাদের চিন্তা হচ্ছে এই দেশের সাধারণ জনগণকে চাকর বানিয়ে, গুলাম বানিয়ে, আপনার ঘরের খামলা বানিয়ে আপনারা বিদেশে পাড়ি জমাবেন, বিদেশে ঘর বাড়ি বানাবেন, বিদেশে আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাবেন, আর নির্বাচন আসলে বিদেশ থেকে দেশে চট করে চলে আসবেন। আসার পরে নির্বাচিত হওয়ার পরে আবার বিদেশে চলে যাবেন, টাকা কমিশন হিসেবে ব্যাংকের মাধ্যমে ডলার হয়ে, পাউন্ড হয়ে বিদেশে চলে যাবে। এই দিন শেষ, এই দিন আর নাই, এই দিন মানুষের মধ্যে নেই। এই মুহূর্তে মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসছে। যতই জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চড়ান না কেন, মিথ্যা সমালোচনা করেন না কেন, এই দেশের এই তথ্য প্রযুক্তির যুগে আপনাদের কন্ট্রোলের ভেতরে মিডিয়া নেই। কারণ মানুষের মধ্যে হাতে হাতে মোবাইল রয়েছে, মানুষ বাস্তবতা দেখতে পারতেছে। কে চাঁদাবাজি করতেছে, কে টেন্ডারবাজি করতেছে, কে বাস দখল করতেছে, কে সিএনজি টেম্পু দখল করতেছে, খেয়াঘাট দখল করতেছে, দর্শন করতেছে, কে পাথর দিয়ে মানুষকে মারতেছে। এগুলা এই দেশের জনগণ ঘরে বসে বসে দেখতে পারতেছে। 17 বছর যেখানে মানুষ আপনার জুলুমের শিকার হয়েছে, যেখানে শান্তি পাওয়ার কথা, এক বছরে আপনারা আওয়ামী লীগকে এই দেশে ফেল করিয়ে দিয়েছেন। 1 বছরে আপনাদের যে কার্যকলাপ, সেগুলা 17 বছরেও এই আওয়ামী সরকার করতে পারে নাই। আপনাদের ইসলাম যে বিদ্বেষ, এই যে ইসলাম বিদ্বেষ যে বিষয়টা,
এই ইসলাম বিদ্বেষী কার্যকলাপগুলা আওয়ামী ফ্যাসিস্ট সরাসরি কখনো করে নাই, কিন্তু আপনারা এগুলা করে দেখাচ্ছেন। এগুলার ফিউচার, এগুলার ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমরা চাই এই দেশে বিএনপি ক্ষমতায় না আসলেও বিএনপি পার্লামেন্টে থাকুক। যদিও জামাতে ইসলাম এই দেশে পার্লামেন্টে যায় প্রতিপক্ষ হিসেবে, সহযোগী হিসেবে, বন্ধু হিসেবে, সহপাঠী হিসেবে যেন বিএনপি সাথে থাকে। এতে করে এই দেশের একটি উন্নত দেশে পরিণত হবে। এই দেশের মানুষের, এই দেশের কৃষক, খেটে খাওয়া মানুষদের অধিকার ফিরে পাবে। আপনারা জানলে অবাক হবেন, এগুলা তো মিডিয়া, হলুদ মিডিয়াগুলো এগুলা বলে না। আপনাদের আমলে, বিএনপির আমলে আমার জামাতে ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন। তাদের ব্যাংক তত্ত্বাবধায়ক ফখরুদ্দিনের সময়ে পাই পাই করে হিসাব নিয়েছে। জামাতের কারো কাছে একটা পয়সা, একটা চাঁদাবাজির, একটা রাহাজানির কোন রকমের কোনো ডকুমেন্ট পায় নাই। তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়া সহ, হাসিনা সহ তারা মামলায় জর্জরিত ছিলেন। তখন ফখরুদ্দিন জামাতকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে নাই, কারণ তাদের মধ্যে কোনো দুর্নীতি, চাঁদাবাজ, ছিনতাই, রাহাজানি, ভূমি দখল, গণধর্ষণ এগুলা তারা করে না। এই দেশকে, এই 95 ভাগ মুসলমানের দেশে কোনো জিয়ার সৈনিক আর মুজিবের সৈনিক তাদের আদর্শ মানা এটা হবে না। এই মুহূর্তে প্রত্যেকে মুসলমানদের ইমানি দায়িত্ব হচ্ছে এই দেশকে, এই আল্লাহর জমিনকে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য, এই দেশে কোরআনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, কোরআনের আইনে এই দেশকে পরিচালনা করার জন্য মানুষ সংঘবদ্ধভাবে দাঁড়িপাল্লায় ভোট দিবে। আপনারা বসে বসে দেখবেন ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথাই বলি, এই দেশ আমার, এই দেশ আপনার, আমাদের সবার। আমি বারবার বলতেছি, জামাতকে ভোট দেব কেন, বা জামাতকে ভোট দিতে হবে কেন, বা বিএনপিকে ভোট দেব কেন? আমি আমার এলাকায় যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি যোগ্য, যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি আল্লাহর আইন মানে, যে ব্যক্তি কোরআনের আইন মানে, যে চাঁদাবাজি করে না, চিন্তাই করে না, মানুষ খুন করে না, গণধর্ষণ করে না, হ্যাঁ, তাকেই আমরা ভোট দেব। কোনো চাঁদাবাজ, কোনো খুনি, কোনো দর্শককে, কোনো ছিনতাইকারীকে আমরা ভোট দেব না। আমরা ভোট দেব না। আমরা সৎ, যোগ্য একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আমরা ভোট দেব। আপনি যদি তার ব্যাখ্যা বিশ্লেষণ করলে পাবেন বাংলাদেশ জামাতে ইসলামী রয়েছে সবার ঊর্ধ্বে। আমার সবচেয়ে দুঃখ লাগে একটা বিষয়, আমি আবার বলতেছি, গতকাল আমাদের শহীদ ভাই হাদি ভাইয়ের জানাজা হলো। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল, কয়েকজনের মধ্যে উনি হচ্ছেন একজন। এর মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজা এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, আর তার মধ্যেই রয়েছেন আমাদের হাদি ভাই। আমার দুঃখ একটা জায়গায় বিএনপির প্রতি, এই যে এম ইলিয়াস আলী সাহেব গুম হলেন, এই যে একজন কর্মকর্তাকে আটক করা হলো, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হলো জাউল হককে, সে বলল আমি এম ইলিয়াস আলী সাহেবকে ওভাবে গুম করেছি, ওভাবে তাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছি। তাহলে এই দেশের বিএনপির, এই সিলেটবাসীর বিএনপির উচিত ছিল নাকি যে এম ইলিয়াস আলী সাহেবের জানাজার, গায়েবানা জানাজার একটা বিষয় রেডি করার, জানাজার রেডি করার? এটা আপনাদের প্রত্যাশা ছিল না? আপনাদের মসজিদে মোকাম এই জায়গায় কি দোয়া করানোর আপনাদের উচিত ছিল না? আপনাদের ইলিয়াস আলী তো দূরের কথা, যেখানে দেশের সবচেয়ে বড় হেড প্রধান আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, মরণাপন্ন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, ওই দিন বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছে। ওই দিন একই দলের, তাদের দলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে শতাধিক
আহত হচ্ছে। ওই দিন ছিনতাইয়ের কারণে 10 জন এই গ্রেফতার, 4 জন দর্শনের কারণে গ্রেফতার, ভূমি দখলের কারণে গ্রেফতার। কেন ভাই? এই দেশ কি পালিয়ে যাচ্ছে? এই দেশ কি আপনাদেরকে শান্তি দিচ্ছে না? সারা পৃথিবীর কাছে আমার সোনার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4বার, এটা সারা পৃথিবীর মানুষ জানে। কিন্তু আল্লাহর দেয়া নেয়ামতে যে এই দেশ ভরপুর, এই জিনিসটা পৃথিবীর কেউ জানে না। এইবার ইনশাআল্লাহ আমাদের মেডিসিন বা ঔষধ যে জিনিসটা, আমাদের দেশ স্বয়ংসম্পন্ন ইনশাআল্লাহ। আল্লাহ দিয়েছেন স্বয়ংসম্পন্ন করে। এই দেশে একটা জিনিসের ঘাটতি, একটাই রোগ, সেটা হচ্ছে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, খুন এবং দর্শন। এই জিনিস ছাড়া আপনি আকাশে বলেন, মাটির নিচে বলেন, ডানে বলেন, বামে বলেন, পানির উপরে বলেন, পানির নিচে বলেন, পাহাড়ে বলেন, পাহাড়ের ভিতরে বলেন, সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। পৃথিবীর 7টা দেশে ভ্রমণ করেছি। আমার অনেক সহকর্মী ভাই, অনেক শুভাকাঙ্ক্ষী ভাই বিদেশে আছেন। আপনারা নিজেরা উপলব্ধি করেন, নিজেরা বসবাস করতেছেন, আপনারা উপলব্ধি করেন আমার দেশের মতো শান্তি, আমার দেশের মতো আরাম আর পৃথিবীর কোথাও নাই। আমার দেশ থেকে যখন চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, হয়রানি, দর্শন, পাথর দিয়ে মানুষ মারা বন্ধ হয়ে যাবে, ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, কোরআনের আইনে এই দেশ পরিচালনা হবে। মুসলমান হিসেবে আমাদের দাবি হচ্ছে, যখন কোরআনের আইনে এই দেশ পরিচালনা হবে, তখন এই দেশ থেকে সকল রকমের অপকর্ম, সকল রকমের অপতৎপরতা, সকল রকমের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। পরিশেষে সবার প্রতি ভালোবাসা, আন্তরিকতা রেখে এই দেশের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সিলেটের অহংকার ইলিয়াস আলী সাহেব, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, কাদের মোল্লা সাহেব সহ গতকাল যে আমাদের আবরার ফাহাদ ভাই, জুলাই যোদ্ধা, যারা শত শত ভাইয়েরা আমার শহীদ হয়েছেন, যারা শত শত ভাইয়েরা পঙ্গুত্ব জীবনযাপন করেছেন, গতকাল আমাদের একজন বর্তমান সময়ের একজন নৌজওয়ান, একজন বাংলাদেশের একজন সত্যিকারের বীর, আমাদের হাদি ভাই দুনিয়া থেকে চলে গেছেন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেককে যেন মাফ করেন এবং ওনার উচ্চ মাকাম দান করেন। ওনাদের জন্য আমরা প্রত্যেকে দোয়া করব। আমার সবচেয়ে বেশি আফসোস হচ্ছে আমার ইলিয়াস আলী সাহেবের জন্য, দুঃখ হচ্ছে ওনার এরকম আমরা ওনার কাছ থেকে, ওনার কর্মীর কাছ থেকে আমরা প্রত্যাশা করি নাই। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে ওনার মায়ার নজরে দেখুন। পাশাপাশি আমরা বিএনপিকে ভোট দেব, জামাতকে ভোট দেব, তবে আপনার এলাকায় যে ব্যক্তি ন্যায়, যে ব্যক্তি আল্লাহ কথাটা বারবার কেন বলছি, কারণ আমার আল্লাহ বলতেছেন, কোরআন শরীফে বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে আপনি যে আল্লাহর কাছে ওয়াদা করে আসছেন, কি ওয়াদা করে আসছেন? কি ওয়াদা করে আসছেন? আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত, সব কিছু একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। তো এখন আল্লাহর জন্য যেন সব কিছু হয়, আপনি আল্লাহকে মানেন, আপনি রাসূলকে মানেন, আপনি জান্নাত জাহান্নাম মানেন, কিন্তু আপনি আল্লাহর আইন বাস্তবায়ন হতে বাধা দেন, এটা কি রকমের মুসলমান ভাই? আপনি কি রকম মুসলমান? আপনি একবার আমার উত্তরটা দেন ভাই। আমি দল করি, আপনি দল করেন, এটা আপনার স্বাধীনতা, এটা আপনার বাক স্বাধীনতা, আপনি করেন, আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখটা ওই জায়গায়, এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার, এই দেশ আমাদের ভাই। এখন আমার আপন ভাই আমার বাবার পকেট থেকে প্রতিদিন 500 টাকা নিয়ে যায়, আমার আপন ভাই আমার মায়ের গহনা বিক্রি করে দেয়, আপনি এটাকে কি মানবেন?
এটা কি আপনি সুন্দর চোখে দেখবেন যে এই গড় তার, এই বাড়ি তার, মা তার, বাবা তার, তার বাবার পকেট থেকে সে টাকা চুরি করে নেয়, মায়ের পকেট থেকে মায়ের গহনা বিক্রি করে দেয়? এটা তো কোনো ভালো সন্তান হতে পারে না, নিশ্চয়ই সে ভালো সন্তান হতে পারে না। তাহলে আমার দেশ, আমার এই দেশের জন্ম, এই দেশে চাঁদাবাজি, চিন্তাই, রাহাজানি, আমি এই দেশে স্বাধীন একজন মানুষ, আমার কাছ থেকে চাঁদা নেই, আপনার জমি দখল করে ফেলে, তাহলে আমি কোন হিসাবে বলেন আমি তাকে সমর্থন করব? কোন হিসাবে আমি তাকে সমর্থন করব? 200 জনের ইমাম নিয়োগ দিতে যদি চুলচেরা বিশ্লেষণ করেন, ইমাম সাহেবের দাড়ি লম্বা কিনা, ইমাম সাহেবের সূরা কেরাত ঠিক আছে কি নাই, ইমাম সাহেবের পাঞ্জাবি ঠিক আছে কি নাই, উনি বালেক কিনা, উনি বিবাহ করেছেন কিনা, এত চুলচেরা বিশ্লেষণ যদি একজন ইমামের জন্য করে থাকেন 200 মুসল্লির জন্য, তাহলে একটা দেশ পরিচালনা করবে, তাকে কোন হিসাবে জবাবদিহিতা না করে আমি তার হাতে দেশ তুলে দেই? কোন হিসাবে আমি তার হাতে দেশ তুলে দেব? আমি তাকে কোনো প্রশ্ন না করতে পারলে কোন হিসাবে তাকে আমি আমার দেশের সব জিনিসগুলো তার হাতে জিম্মাদারি দিয়ে দেব? তাকে আমার প্রশ্ন করা লাগবে যে তুমি আল্লাহর আইন মানো কিনা, তুমি রাসূলকে মানো কিনা, তুমি এই দেশে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করবা কি করবা না, তুমি এই দেশে ছাদাবাজি, চিন্তাই, রাহাজানি বন্ধ করবে কি করবে না, তুমি এই দেশে মানুষের হক নষ্ট করবে কি, মানুষের হককে সঠিকভাবে ইনসাফ ভিত্তিক বিলিয়ে দেবে, তুমি এই দেশে কি মানুষের যে মৌলিক অধিকার, মৌলিক বাকিগুলা বাদ পড়ে মৌলিক অধিকারগুলা ফিরিয়ে দিবে কিনা, মৌলিক অধিকারগুলা দিবে কিনা, এই জিনিসগুলা ক্লিয়ার যদি করো আর সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে ভোট দেব, আর নয়তো আমি তোমাকে ভোট দেব না। সে আওয়ামী লীগের হোক, সে বিএনপির হোক বা জামাত ইসলামীর হোক, যেই দলেরই হোক। আমার প্রশ্ন একটাই, এভাবে ফ্যামিলি কার্ড নির্বাচনের পরে দিবেন এরকম প্রত্যাশা, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। সুতরাং আমার দাবি, আমার প্রত্যাশা, ভাই আমি আমার দেশের কথা চিন্তা করতেছি, আমার কাছে আমি দেশের কথা চিন্তা করতেছি ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমরা সবাই আমাদের মেধাকে, আমাদের জ্ঞানকে দলান্ধ না হয়ে দেশের অন্ধ হই, দলান্ধ না হয়ে দেশের অন্ধ হই, দলান্ধ না হয়ে দেশের অন্ধ হই। এতে করে আমাদের আল্লাহর কাছে যে জবাবদিহিতার যে বিষয়টা রয়েছে, সেটা আপনি ইনশাল্লাহ দিতে পারবেন। আপনার এই দেখেন, আপনি নিকৃষ্ট একজন ব্যক্তি হতে পারেন, আপনি তো এই দেশের প্রধানমন্ত্রীর মতো না, তবে এই যে আঙ্গুল, এই আঙ্গুল আর প্রধানমন্ত্রীর আঙ্গুল সমান সমান। আপনিও বুট দেন, প্রধানমন্ত্রীও বুট দেয়, আপনিও বুট দেন, সালাউদ্দিন বুট দেয়, আপনি বুট দেন, ডক্টর শফিকুর রহমান বুট দেয়, আপনিও বুট দেন, সবাই বুট দেয়। এই বুড়ি আঙ্গুল সবার সমান। তাহলে আপনি এই দেশে ইনসাফ, এই দেশে ন্যায় বিচার, এই দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আপনার এই মূল্যবান ভোটকে আপনি সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। সঠিক জায়গায় ব্যবহার করলে ইনশাল্লাহ এই দেশ একদিন উন্নত দেশে পরিণত হবে, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন। যারা যারা আমাকে দেখেছেন, দেখবেন, সবার প্রতি ভালোবাসা, আন্তরিকতা রেখে আমি বিদায় নিচ্ছি। আমার সোনার বাংলাদেশ আমরা একটি উন্নত দেশে পরিণত করতে চাই, সবার সহযোগিতা নিয়ে, সবার সহযোগিতায় একটি দেশ গড়ি। আসুন আমরা প্রত্যেকেই ঐক্য হয়ে একটি সোনার দেশ গড়ার প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।